ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের বাংলা পেডাগজির ক্লাস নাম্বার 8। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, আমি তোমাদের বেশ কয়েকদিন ধরে বলে আসছি যে তোমাদের সাথে একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা যারা এখনো ঝাড়খণ্ড টেট বা প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট বা সিটেট দিতে যাই, তাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে বাংলা পেডাগজির আসলে কি কি চ্যাপ্টার গুলো আমাদেরকে পড়ে যেতে হবে, ওভারঅল কি কি চ্যাপ্টার আমাদেরকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তো সেই চ্যাপ্টার গুলো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। আর তোমরা শোনো, দেখো ক্লাসটা, তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানিও আজকে কমেন্ট সেকশন। ঠিক আছে, তারপর তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ থাকবে। আচ্ছা, তার আগে বলি যে তোমরা জিকের যে মেটেরিয়ালসটা পাচ্ছ, যেটা অনলি ₹50-তে, যারা কালেক্ট করতে চাইছো, যারা এখনো নাওনি, 8348817027 এই নাম্বারে তোমরা ফোন পে এবং পেটিএম করে দিতে পারো, অথবা তোমাদেরকে স্ক্যানার দেওয়া হয়েছে, ইউপিআই স্ক্যানার, সেখানেও স্ক্যান করে তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, চলো, অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবে না। পেমেন্ট করার পর এই নাম্বারে স্ক্রিনশট পাঠাতে ভুলবে না। ওকে, আচ্ছা দেখো, আজকে আমাদের বিষয় হচ্ছে সিলেবাস। বাংলা পেডাগজির যে সিলেবাস আজকে আমরা ডিসকাস করব, তোমরা জানো তোমাদের পরীক্ষাতে যে প্রথম যে 15 কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে বোধ পরীক্ষণ থেকে। ফার্স্ট যে প্রথম 15 কোয়েশ্চেন তোমাদের থাকছে বোধ পরীক্ষণ থেকে, এবং তারপরের যে 15 মার্কস তোমাদের থাকবে, তারপরে যে 15 মার্কস তোমাদের থাকবে 15টা কোয়েশ্চেনের উপর, সেটা হচ্ছে তোমাদের থাকবে এই পেডাগজি অংশটা থেকে। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি মনস্তত্ত্ব। বাংলার ক্ষেত্রে যে মনস্তত্ত্ব সেটাকে আমরা বলে থাকি শিশু মনস্তত্ত্ব। ঠিক আছে, সিডিপি নয়, কিন্তু এটা চাইল্ড ডেভেলপমেন্ট নয়, এটা বাংলার ক্ষেত্রে, এটা ভাষার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি বলবো। তার কারণ হলো ইংলিশের জন্য এরকম আছে এবং বাংলার জন্য আছে। তোমরা যারা সিটেট দিচ্ছ, যারা ঝাড়খণ্ড টেট দিচ্ছ, প্রত্যেককেই বলছি শুধুমাত্র এমসিকিউ কিন্তু করে গেলে হবে না, চ্যাপ্টার গুলো ভেতর থেকে ডিটেলসে পড়তে হবে, তবেই কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। ঠিক আছে, চলো আজকে আমরা প্রথম যে চ্যাপ্টারটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে কি কি চ্যাপ্টার করতে হবে সেই চ্যাপ্টারের আজকে একটা লিস্ট বলে দিচ্ছি তোমাদের টোটাল সিলেবাসটার উপর বেস করে। সেখানে বলা হচ্ছে যে ভাষা শিখন ও আয়ত্তীকরণ, এটা ওয়েস্ট বেঙ্গল টেটে, তোমাদের প্রাইমারি টেটের দেওয়া হয় এই সিলেবাসটা। তো যেখানে প্রথম চ্যাপ্টারই বলা হচ্ছে ভাষা শিখন এবং আয়ত্তীকরণ। এই যে দুটো টার্মিনোলজি তোমরা দেখছো, আয়ত্তীকরণ অর্থাৎ অ্যাকুইজিশন এবং শিখন অর্থাৎ লার্নিং, এই দুটো টার্মিনোলজি কিন্তু সম্পূর্ণ আলাদা। কোনটা শিশু তাদেরকে শিখতে হয় আর কোনটা তারা অটোমেটিক্যালি পায় জন্মের পর থেকে। তো সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছে লার্নিং এবং অ্যাকুইজিশন। শিশু প্রথমে কিভাবে শেখে, কোন কোন বয়সে গিয়ে কি কিভাবে ভাষা শেখে, ঠিক আছে, এবং অ্যাকুইজিশনের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে কিন্তু এগুলো পড়তে হবে এই চ্যাপ্টারটার মধ্যে। আর এছাড়া কি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, আমরা জানি আগের বছরই তোমাদের যে কোয়েশ্চেন গুলো বা বারবার আসে, ল্যাড ল্যাস, এই যে চমস্কি এই যে পদ্ধতিগুলোর কথা বলেছেন, এই ল্যাড ল্যাস এই পদ্ধতিগুলো কি কি সেগুলো সম্পর্কে জানতে হবে। সবার আগে যেটা জানতে হবে যে শিখন কি এবং আয়ত্তীকরণ কি, এইটার কনসেপ্টটা যখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আর এই চ্যাপ্টারটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে ফার্স্ট চ্যাপ্টার হলো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। সেকেন্ড যে চ্যাপ্টারটা হচ্ছে, যেখানে আমরা বলছি বেসিস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, অর্থাৎ ভাষার দক্ষতা। দক্ষতা মানে কি? দক্ষতা হলো ভাষার ক্ষেত্রে 4টে দক্ষতা থাকে, আমি আগেই বলেছি। একটা হচ্ছে শোনা অর্থাৎ শ্রবণ, একটা হচ্ছে কথা বলা যেটাকে আমরা বলি কথন, একটা হচ্ছে পঠন, পড়া কিভাবে হবে, আর একটা হচ্ছে লিখন, লেখা কিভাবে হবে। তাহলে শ্রবণের ক্ষেত্রে শ্রবণ কয় প্রকার, কি কি, ভালো কিভাবে শুনবো, ভালো শ্রবণ, শ্রবণ আমরা কেন আমরা ভাষার দক্ষতা হিসেবে শ্রবণকে ব্যবহার করি, ভালো শুনলে কি হয় সেগুলো আমরা জানতে পারবো,
ভালো শোনার জন্য কি করতে হবে, একজন শিক্ষক এক্ষেত্রে তার কি ভূমিকা হবে, যে যে প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা পার্টে পার্টে এগুলোকে নিজেদেরকে তৈরি করতে হবে। আর তোমরা যদি বলো যে তোমাদের ডিটেল ক্লাস লাগবে, তাহলে তোমরা সেটা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করবে, সেই অনুযায়ী আমি ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। পঠনের ক্ষেত্রে পঠন কয় প্রকার, কি কি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। লিখনের ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ। ভালো লিখনের দক্ষতা কখন গড়ে উঠবে, ভালো লিখন একটা কোনো একটা ধরো একটা কিছু লিখছো তুমি, কোনো একটা টপিক লিখছো, তাহলে সেক্ষেত্রে তোমার ভূমিকা কি 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 হবে, একদম তুমি কি আগেই লিখতে শুরু করে দাও, সেটা তো নয়। একদম প্রথম থেকে কি কি স্টেপ, কি কি পদক্ষেপ তুমি গ্রহণ করবে, পঠনকে কয় ভাগে ভাগ করা যায়, কি 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 ভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো কি কি। শ্রবণের ক্ষেত্রে বললাম যে কিভাবে শুনবে, এক্ষেত্রে একজন শিক্ষকের কি ভূমিকা হবে। কথা বলার ক্ষেত্রেও তাই, ভালো কথা বলতে গেলে কি কি দক্ষতা থাকা উচিত, বা কিভাবে খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলা যায়, ঠিক আছে। এক্ষেত্রে কি কি তোমার কি বলে কথা বলার ইতিবাচক দিকগুলো কি কি, সেগুলো গুরুত্বপূর্ণ। আর আদর্শ পাঠ পঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। লিখনের ক্ষেত্রে আমি বলেছি এমনিতে যেটা আমরা জানি ছোট থেকে আমরা শুনে আসি, যে শ্রুতি লিখন এবং হস্তলিখন, ঠিক আছে, এগুলো যে একটা শুনে শুনে লেখা, একটা দেখে দেখে লেখা। কেন কেন ভাষার ক্ষেত্রে এই দুটো গুরুত্বপূর্ণ, তাহলে মোট কথা হলো ভাষার দক্ষতার এই যে চারটে স্তর রয়েছে, চারটে স্তর থেকে এই এই প্রশ্নগুলোকে আগে নিজেদেরকে খুঁজতে হবে এবং তার উত্তরগুলো খুঁজতে হবে, সেগুলো পড়ে যেতে হবে। আমার মনে হয় তাহলে কোনো অসুবিধা হবে না এই জায়গা থেকে প্রশ্ন উত্তর করতে। আর যেটা বলার আছে, ভাষার দক্ষতা এই চ্যাপ্টার থেকে অন্তত 2 থেকে 3টে কোয়েশ্চেন হয়ই হয় পেডাগজিতে। অন্তত সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 2 থেকে 3টে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়ই হয়, ঠিক আছে। টোটাল 15 কোয়েশ্চেন্স এর মধ্যে 2টো প্রশ্ন তো আসেই। আচ্ছা, তোমরা ম্যাথসের যারা ব্যাচ নিচ্ছ বা এখনো আগামীতে ভাবছো নেবে বলে, তারা 8348817027 জসিম স্যারের এই ব্যাচটি তোমরা অবশ্যই পারচেস করতে পারো। অনলি 3 মান্থস এর ব্যাচ অ্যারিথমেটিকের উপর 499 এ, ঠিক আছে, অ্যারিথমেটিকের উপর এবং বেসিক মেনস্ট্রুয়েশন পার্ট, আমাদের স্টেট গভর্নমেন্টের যা কিছু এক্সাম গুলো রয়েছে সেগুলোকে কভার করবার জন্য। ওকে, আচ্ছা চলো নেক্সট। নেক্সট আমি যেটা বলছি যে দেখো, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমরা যখন ভাষার দক্ষতা, সেখানে শোনা এবং বলা এই দুটো হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে দুটো একদম ভাষার দক্ষতার প্রথম সারিতে থাকে। তাহলে এই শুনবে কি করে আর কিভাবে বলবে, এই বিষয়টা কিভাবে শিক্ষার্থীরা এগুলোকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে তা প্রয়োগ করবে, মানে শোনাটা কিভাবে শিখবে ভালো যাতে শুনতে লাগে, এবং কিভাবে সেগুলোকে তারা তাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করবে সেক্ষেত্রে, এবং শিক্ষকদের ভূমিকাও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তারা কিভাবে শেখাবে, সেগুলো নিয়েই এই চ্যাপ্টারটা, শোনা এবং বলার দক্ষতা। নেক্সট নেক্সট হচ্ছে দেখো, আমরা যখন কোনো ভাষা শিখি, রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশন আইডিয়াস বোথ ওরাল অ্যান্ড রিটন ফর্ম, যেটা আমরা জানি আমাদের লেখার ক্ষেত্রে এবং মুখে বলার ক্ষেত্রে, এই যে কোনো ভাষার ক্ষেত্রেই একটা ব্যাকরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বা আমাদেরকে ব্যাকরণ পড়তে হয়। সেটা আমাদের মাতৃভাষা বাংলার ক্ষেত্রে আমরা পড়ি, আমরা যখন ইংরাজি পড়ি এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দেন ইংলিশের ক্ষেত্রেও আমরা আমাদের মানে একটা ব্যাকরণ পড়ি, ঠিক আছে। আবার যারা ধরো সাপোজ তোমার কি বলে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়ে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাকরণ পড়তে হয়। অর্থাৎ সব ভাষার ক্ষেত্রে ব্যাকরণ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কেন? ব্যাকরণ শেখাটা কি একটা শিশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়। আর কেন আমরা ব্যাকরণ শিখবো, ব্যাকরণ শিখলে আমরা কি কি জানতে পারবো, ভাষাটাকে খুব ভালোভাবে শিখতে পারবো। আর ব্যাকরণের মাধ্যমে আমরা যখন কোনো কিছু পড়ছি, ধরো আমরা যেটা বলছি তার ব্যাকরণ জানছি, তার কিভাবে নিয়মগুলো হবে ভাষার ক্ষেত্রে, একটা বাক্য গঠন কিভাবে হবে, কিভাবে সঠিক শব্দের প্রয়োগ করতে পারবো, কিভাবে দাড়ি কমা অর্থাৎ পাংচুয়েশন মার্ক যেটা আমরা বলে থাকি, ছেদ জ্যোতি চিহ্ন, এগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, সেটা কিন্তু আমাদের ব্যাকরণ অতি অবশ্যই শেখায়। তাই ভাষা শিখনের ক্ষেত্রে বা ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
অবশ্যই এটা শিখতে হবে। প্রথম ব্যাকরণের ব্যবহার কারা কারা করেছেন বাংলা ভাষার ক্ষেত্রে সেটা জানতে হবে, কিভাবে সেই বিবর্তনটা এলো সেটা জানতে হবে ইত্যাদি। আর ব্যাকরণের যে পদ্ধতিগুলো, অর্থাৎ ব্যাকরণের ক্ষেত্রে ভাষার যে পদ্ধতি, আরোহী অবরোহী বিশ্লেষণ পদ্ধতি, এই যে আবিষ্কার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যেটা বলার, তোমরা যখন কোনো এই যে টপিক গুলো পড়ছো, তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু ইংরাজিতে দেওয়া আছে, সেটাকেই আমরা বাংলায় করে দিয়েছি, ঠিক আছে, সেটাকেই বাংলায় করে দিয়েছি। তোমরা জানো যে সেটা কিন্তু ইংরাজিতে দেওয়া আছে। তোমাদের যে প্রাইমারিরই বলো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটেরই যে অফিসিয়াল সিলেবাস সেখানে বাংলায় দেওয়া আছে, ইংরাজিতে দেওয়া আছে। যেহেতু অনেকের আমাদের অসুবিধা হয় সেই জন্যই কিন্তু এটা বাংলায় এইভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে এই এই জায়গাগুলো তোমরা যখন পড়বে এবং কমপ্লিট করবে তখনই কিন্তু তোমাদের কি হবে, তখনই তোমাদের এই পুরো পেডাগজির জায়গাটা বা পুরো পেডাগজির যে সিলেবাস সেটা কিন্তু সম্পূর্ণ হবে, ঠিক আছে। চলো নেক্সট টপিকটা দেখো, বলছে যে ডিফিকাল্টিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন ল্যাঙ্গুয়েজ ইন টিচিং ইন ডাইভার্স ক্লাসরুম, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার। অর্থাৎ কি, ডাইভার্স ক্লাসরুম মিনস হচ্ছে যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ কি ধরনের হতে পারে, আর আমরা বাংলা ভাষার ক্ষেত্রে কি কি ভুল দেখি, কি কি অসুবিধা দেখি, সেইগুলো আগে আমাদেরকে ফার্স্টেই জানতে হবে। এই ধরনের যখন চ্যাপ্টারে আমরা আসবো যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ কাকে বলে, কোন কোন ধরনের শিক্ষার্থীরা এই ধরনের শ্রেণীকক্ষে থাকে, আচ্ছা, এবং একজন শিক্ষক হিসাবে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে পড়াতে গেলে তোমার কি কি ভূমিকা হবে, ভাষার ক্ষেত্রে কি কি ভুল থাকে এবং সেই ভুলগুলোকে কিভাবে শিক্ষক রেকটিফাই করবেন, আর বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কিভাবে পড়ানোর ক্ষেত্রে তিনি কি কি পন্থা অবলম্বন করবেন, আচ্ছা, আর কিভাবে তিনি বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিভাবে তিনি গুরুত্ব দেবেন, ঠিক আছে, এইগুলো। আর বাংলা ভাষার ক্ষেত্রে বা মাতৃভাষার ক্ষেত্রে যে ভুলগুলো আমরা দেখি, মূলত যে ভুল, এটা খুব গুরুত্বপূর্ণ। মাতৃভাষার ক্ষেত্রে ভুল এটা খুব আসে পরীক্ষায়, ঠিক আছে। মাতৃভাষার ক্ষেত্রে যে ভুলগুলো আছে, মাতৃভাষার ক্ষেত্রে যে ভুলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে প্রত্যেকটা দেখো টপিক ওয়াইজ ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই এই টপিক থেকে এই এই জায়গাগুলোকে পড়তে হবে, ঠিক আছে, তবে কিন্তু পেডাগজিতে কোয়েশ্চেন তোমরা কমন পাবে। কারণ যে ধরনের স্ট্রাকচার আমরা 2023-তে দেখেছি তাতে প্রশ্ন কিন্তু এবার থেকে মডারেট হবে, আর কিন্তু সেই সহজ প্রশ্নের দিন শেষ, ঠিক আছে। প্রশ্ন অবশ্যই বেসিক কোয়েশ্চেন থাকবে, মডারেট থাকবে, বেসিক কোয়েশ্চেন থাকবে, মডারেট থাকবে এবং একটু কমপ্লেক্স টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, হার্ড কোয়েশ্চেন থাকবে যেটাকে আমরা বলি। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা দেখো, এক্ষেত্রে একটা জিনিস বলার আছে, সরি তোমাদের। আচ্ছা দেখো, ব্যাকরণের ভূমিকা বললাম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বললাম, নেক্সট হচ্ছে বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদান। ধরো তুমি একটি ক্লাসে পড়াতে গেছো এবং সেটা একটা বা সেই ধরনের শ্রেণীকক্ষ হচ্ছে বহুভাষিক যেখানে বিভিন্ন ভাষার মানুষজন রয়েছে, ঠিক আছে। তাহলে সেই ধরনের ক্লাসে বা ধরো আমি ধরো বললাম যদি কোথাও ভাষা 3টে ভাষায় পড়ানো হয়, এক কথায় বহুভাষিক বলতে আমরা তাকেই বুঝি যেখানে মাতৃভাষা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে দুটো ভাষা ছাড়াও আদার আদার্স ভাষাগুলোকে পড়ানো হয়, আরো 2-3টি ভাষাকে পড়ানো হয়, সেখানে অগ্রাধিকার দেওয়া হয়, তাকে আমরা বলছি বহুভাষিক শ্রেণীকক্ষ। অর্থাৎ মাতৃভাষা তোমাদের বাংলা, সেটা পড়লে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের ইংলিশ, সেটা পড়লে, এই দুটো ল্যাঙ্গুয়েজ ছাড়াও যখন
আরো দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সট্রা একটি ল্যাঙ্গুয়েজ অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিক্ষাদান করা হয়, তখন কিন্তু সেটা বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদান বলে। ঠিক আছে, আগে আমাদের জানতে হবে বহু ভাষাভাষী শ্রেণীকক্ষগুলো আমরা কোথায় দেখতে পাই, এই ধরনের শ্রেণীকক্ষে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকবে, একজন শিক্ষক হিসেবে গেলে তোমাকে কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে বহুভাষিক শ্রেণীকক্ষে। যদি অসুবিধার সম্মুখীন হতে হয়, পয়েন্টগুলো বলছি, যে তাহলে একজন শিক্ষক হিসাবে তোমার কি কি ভূমিকা থাকবে, কেন আমরা বহুভাষিক শ্রেণীকক্ষে পড়াশোনা করব, করলে আমরা কি কি জানতে পারবো। ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে বহুভাষিক শ্রেণীকক্ষের কি ভূমিকা, সেই বিষয়গুলো আমরা কিন্তু এই এবং বহুভাষিক শ্রেণীকক্ষের যে একটা স্টেজ ওয়াইজ একটা চক্রের আকারে, ঠিক আছে, একটা চক্রের আকারে যে পরিপূর্ণ হচ্ছে পুরো তোমার কি বলে এই যে লেসন যেটা আমরা বলি শেখাই, যেটা পুরো শিখনটা যে একটা একটা পর্যায়ের মাধ্যমে কমপ্লিট হচ্ছে, পুরোটা সম্পূর্ণ হচ্ছে, সেই পুরো স্তরগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহুভাষিক শ্রেণীকক্ষের মাধ্যমে। এটা একদম একটা নতুন চ্যাপ্টার। হ্যাঁ, সিটেটে আছে, যারা সিটেটের জন্য জানো তারা জানো যে, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে আগে ছিল না, গত বছর থেকে অ্যাড হয়েছে, এগুলো দেখো। ঠিক আছে, নেক্সট হলো বোধ পরীক্ষণের মূল্যায়ন। আমরা তো জানি বোধ পরীক্ষণ বলতে একটা একটা অংশ দেওয়া হয় এবং সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হয়, সেটা হতে পারে কোনো প্রোজ অংশ থেকে দেওয়া হলো, হতে পারে সেটা কোনো পোয়েট্রি অংশ থেকে দেওয়া হলো, অর্থাৎ কোনো গদ্য অংশ আছে অথবা কোনো পদ্যের অংশ আছে। তাহলে এই জায়গাগুলো যে রয়েছে, সেখানে ভাষার দক্ষতা এগুলো কতটা বাড়াতে পারি, ভাষার দক্ষতা এগুলো কতটা বাড়াতে পারি, আমরা কিভাবে পড়বো এগুলোকে। ঠিক আছে, ভাষার দক্ষতা বোধ পরীক্ষণের মূল্যায়ন, বোধ পরীক্ষণের মাধ্যমে তুমি যদি একটা বোধ পরীক্ষণ কেন একটা স্টুডেন্টকে করতে দেবে, কেন এগুলো আমরা শেখাই, এগুলোর মাধ্যমে একটা শিক্ষক একটা শিক্ষার্থী কিভাবে তোমার কি বলে মূল্যায়ন করছে নিজেকে, বা একটা শিক্ষার্থী বলা ভালো যে সে কিভাবে শিখছে, এক কথায় যদি আমরা বলি। ঠিক আছে, বা বোধ পরীক্ষণটাকে সে শিখবে কেন, কিভাবে তার দ্বারা নিজেকে মূল্যায়ন করবে, ভাষাটাকে কিভাবে মূল্যায়ন করবে। ঠিক আছে, আচ্ছা, চলো নেক্সট হলো যেটা শিক্ষণ শিখন উপকরণ। শিক্ষণ শিখন উপকরণ যেখানে টেক্সট বুক, যেখানে পাঠ্যপুস্তক, বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া, অর্থাৎ আমরা এখনকার দিনে কি হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থাটা একেবারে অনেকটাই এই যে আমরা অনলাইনে ক্লাস করি। ঠিক আছে, এই যে আমরা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ক্লাস করি, আমাদের একটা কম্পিউটারের মাধ্যমে আমরা খাতা বই নোটস সবকিছুর আমরা ভূমিকা পালন করে ফেলছি। ঠিক আছে, এটাই হলো খুব গুরুত্বপূর্ণ। তো এই দায়িত্বটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। ওকে, এই যে পাঠ্যপুস্তক, এই যে বহুধা মাধ্যম, এই যে বিভিন্ন মাল্টিমিডিয়া আমরা ব্যবহার করি, এগুলো ছাড়া আমরা কি করি, আহ এছাড়া কি করতে হবে, এছাড়া হচ্ছে যে টেক্সট বুক পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে, বা ধরো টিচিং মেটেরিয়ালস, বা ধরো ব্ল্যাক বোর্ড ফ্ল্যানেল বোর্ড, এই যে আমরা এগুলো শিক্ষার্থীদের আকৃষ্ট করবার জন্য ব্যবহার করি পাঠ্যপুস্তক ছাড়াও। ঠিক আছে, বহুধা মাধ্যম কম্পিউটার ব্যবহার করি, আমরা এক্সকারশন ট্যুরে নিয়ে যাই, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের টিচিং লার্নিং মেটেরিয়ালস এর মধ্যে পড়ে, শিক্ষণ শিখন উপকরণ বা টিএলএম এর মধ্যে পড়ে। ঠিক আছে, বিভিন্ন বহুভাষিক সম্পদের মধ্যে পড়ে, প্রযুক্তির ব্যবহার, এইগুলো। তো এগুলো কিন্তু, আর সব থেকে বড় কথা যেগুলো আমাদের উপগ্রহ, এডুস্যাট, রিসেন্টলি এসছে এডুস্যাট, এই বিষয়গুলো। ঠিক আছে, এডুস্যাট কি, এডুস্যাট কত সালে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, এডুস্যাটের মাধ্যমে কিভাবে শিক্ষকরা
শিক্ষার্থীদেরকে শেখাবে, বা এডুস্যাট শিখনের ক্ষেত্রে এডুস্যাটের ভূমিকা কি, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে। রেমেডিয়াল টিচিং, যেটা হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। সংশোধনমূলক শিক্ষণটা হচ্ছে যে এই শিক্ষণটা রেমেডিয়াল টিচিং, এটা কাদের জন্য? যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা পিছিয়ে পড়া, যারা মানসিকভাবে তোমার কি বলে, যারা মানসিকভাবে প্রতিবন্ধী, যারা মানসিকভাবে অসুস্থ, যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা পড়াশোনা করতে চায়, এক কথায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, তাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ। সেটা কিভাবে শিক্ষক পড়াবেন, তাদের জন্য শিক্ষকরা কি কি, নিশ্চয়ই তোমার যারা সাধারণ মানে ছাত্রছাত্রী, বা ধরো যারা নর্মাল আছে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের সঙ্গে তো এদেরকে গুলিয়ে ফেললে চলবে না, তো এদের শিক্ষাদানের পদ্ধতিটাও আলাদা হতে হবে। তো এদের ক্ষেত্রে ধরো কেউ চোখে দেখতে পায় না, তার জন্য শিক্ষার পদ্ধতি কেমন হবে, কেউ হয়তো কানে শুনতে পায় না, তার জন্য শিক্ষার পদ্ধতি কেমন হবে, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। নেক্সট হলো, আমরা যাই কিছু পড়াই না কেন, নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে পাঠ পরিকল্পনা। সেটা কি? যে আমরা যা কিছু পড়াই না কেন, বছরের প্রথমে একটা আমরা আমাদের নির্দিষ্ট একটা পাঠ পরিকল্পনা থাকবে, একটা পাঠ্যপুস্তক থাকবে, যে এই বছরে এই ক্লাসে আমরা এটা পড়াবো, এবং সেটা কি হবে, একটা ক্লাসের সঙ্গে পূর্ব পাঠের পুনরাবৃত্তি। ঠিক আছে, একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের একটা লিঙ্ক আপ তৈরি হবে, লিঙ্কের মাধ্যমে, সংযোগ স্থাপনের মাধ্যমে সেই পাঠ পরিকল্পনাটাকে তৈরি করতে হবে। কেন পাঠ পরিকল্পনা দরকার, কিভাবে তৈরি হয়, শিক্ষকরা এক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন পাঠ পরিকল্পনার, সেটা দরকার। আর অনুশিক্ষণ, আমি গতকাল তোমাদের একটা ক্লাসে বলছিলাম যে দেখো, অনুশিক্ষণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে, এটা হচ্ছে এক কথায় শিক্ষকদের দক্ষতা, এক কথায় এটা হলো শিক্ষকদের দক্ষতা। ঠিক আছে, শিক্ষক বা শিক্ষিকা যাই বলো না কেন, তাদের দক্ষতা, যে তারা কতটা কম সময়ের মধ্যে খুব কম ছাত্রছাত্রীকে একটা টপিক কিভাবে বোঝাবে, কি কি স্তরের মাধ্যমে বোঝাবে, কি কি পর্যায়ের মাধ্যমে বোঝাবে, সেটাই হলো অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং। ওকে, আর লাস্ট ওয়ান হচ্ছে পরিমাপ বা মূল্যায়ন, যেটাকে আমরা কি বলে থাকি, পরিমাপ এবং মূল্যায়ন। আমরা যখন কোনো কিছুকে অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, এগুলো খুব দরকার। আমরা শুধুমাত্র কিভাবে আমরা শিখছি তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ একটা মূল্যায়ন ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে আমরা, যার রেজাল্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা প্রপার ওয়েতে শিখেছি, তার ফলে আমাদেরকে প্রমোটেড করা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, এটা বছরে কতবার চলে, কি কি ধরনের মূল্যায়ন হয়, ঠিক আছে, এগুলো দরকার জানাটা। আর এখানে একটা কথা বলবো, অনুশিক্ষণ মাইক্রো টিচিং তো পড়বেই সবাই, এর সঙ্গে ম্যাক্রো টিচিংটাও পড়ে রাখবে, দুটোর মধ্যে তফাৎটা পড়ে রাখবে। ঠিক আছে, ব্যাস, এই হলো তোমাদের বাংলা পেডাগজির সিলেবাস, এভাবেই কিন্তু পড়তে হবে। ঠিক আছে, চলো আজকে আমরা যে কোয়েশ্চেন পেপারটা ডিসকাস করব, সেটা হলো যে ভাষা শেখার ক্ষেত্রে প্রেরণা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ষষ্ঠ শ্রেণীতে করা যেতে পারে, ধরো ষষ্ঠ শ্রেণীতে তুমি ক্লাসে গেছো, তুমি তাদেরকে বলছো যে না তোমরা এটা পড়ো, তোমাদের নিশ্চয়ই হবে, তুমি প্রেরণা যোগাচ্ছ যে না, তোমার ভুল হতে পারে, কিন্তু তুমি অবশ্যই যদি পড়াশোনা করো ঠিকভাবে তুমি শোধরাতে পারবে, তুমি তাদেরকে প্রেরণা যোগাচ্ছ। এর ফলে কি হয়, মুখস্থ করা এবং প্রয়োজনীয় শব্দ ভান্ডার ব্যবহার করা, এই প্রেরণাটা, নাকি পদ্ধতিগত বিশ্লেষণ এবং কাঠামোর ব্যবহার করা, ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন টিএলএম হেন তেন এগুলো ব্যবহার করে তুমি প্রেরণা যোগাবে, নাকি ভিজুয়াল ডিভাইস এবং ব্যায়ামের মতো গেম ব্যবহার করবে, আর একটা হলো মাধ্যম হিসেবে তুমি মাতৃভাষার ব্যবহার করবে। ঠিক আছে, মাতৃভাষার তো ব্যবহার করবেই, কিন্তু এখানে প্রেরণা যোগাতে যেটা করবে ভিজুয়াল ডিভাইস, যেটা এখনকার দিনে ছাত্রছাত্রীদের সব থেকে বেশি আকৃষ্ট করে, 1C, এটার আনসার হবে 1C, যেটা সব থেকে বেশি আকৃষ্ট করে শিক্ষার্থীদেরকে, যেটা হচ্ছে কোনো ভিজুয়ালাইজড কোনো কিছু তাদেরকে দেখাবে, তার মাধ্যমে তুমি বোঝাবি। আর একটা হলো ব্যায়াম। ব্যায়াম কেন বলা হয়, এর মাধ্যমে আমাদের শারীরিক উপকারিতা আমরা পাই, 1 নম্বর। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে আমাদের আমাদের কনসেন্ট্রেশনটা ঠিকঠাক থাকে, আমাদের কনসেন্ট্রেশন দরকার, তাই না, লেখাপড়া করতে গেলে মনটাকে স্থির রাখতে হবে, সেটার জন্য। নাম্বার 2 যেটা হচ্ছে ভাষা শেখার ভুল কি হওয়া উচিত।
ভুলগুলোকে তুমি কি করবে? এক কথায় ভাষা শেখার ভুল হওয়া উচিত গুরুত্ব সহকারে নেওয়া। ভুলগুলো দেখলে তুমি কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল, উপেক্ষা করা হয়েছে, নাকি পিতামাতার সাথে আলোচনা? তাহলে ভাষা শেখার ক্ষেত্রে যদি তুমি দেখো যে তোমার ভুল হচ্ছে, তুমি সেটাকে কি করবে? প্রশ্নটার অর্থ হলো এটাই। বলো। এক্স্যাক্টলি, দুয়ের বি আনসার হবে। দুয়ের বি আনসার হবে, সেটা হচ্ছে টু বি। আনসার হবে টু বি, যেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করতে হবে, নির্মূল করবে। ঠিক আছে, মানে নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা তোমরা আমাকে বলো কি হবে। নেক্সট কোয়েশ্চেনটা আমি বলছি, তোমরা আমাকে বলো কি হবে। বলছে যে মোহন সমস্যার সম্মুখীন হয় এবং পড়ার সময় বিরতি নেয়, এর সাথে সম্পর্কিত কি? মোহন সমস্যার সম্মুখীন হয়েছে এবং পড়া থেকে বিরতি নিয়েছে, তাহলে এটার সঙ্গে রিলেটেড কি আছে? এটার সাথে রিলেটেড হচ্ছে যে, এটার সাথে রিলেটেড হচ্ছে যে প্রথমত শেখার অভাব বা আগ্রহ, বুদ্ধিমত্তা ভাগফল, এটা কখনো হয় না। ঠিক আছে, বুদ্ধিমত্তাকে আইকিউকে আমাদের ভাগফল, এটা হয় না। শেখার অভাব, তার মধ্যে শেখার আগ্রহ নেই বা অভাব দেখা যাচ্ছে, সেটা কিন্তু সেটাই কি সব সময় না। নেক্সট যেটা হচ্ছে দেখো, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে যেটা আমাদের একটা পড়ার অসুবিধা। ডিসলেক্সিয়া পঠনজনিত একটা অক্ষমতা। একটা শিশু একটা অক্ষর, একটা ভাষা, একটা পড়া লেখা সবকিছু শিখতে তার দেরি হওয়া, এটা একটা জন্মগত ত্রুটি। ঠিক আছে, এটা জন্ম থেকেই হয় সবকিছু। কারণ তার যে এই ডিসলেক্সিয়ার কারণে তার মস্তিষ্কে কি হয়, শেখার অংশটা সঠিকভাবে কাজ করে না। আমরা যার মাধ্যমে শিখি, যেটা আমাদের মস্তিষ্কে রয়েছে, সেটা সঠিকভাবে কাজ করে না, আমরা খুব দ্রুত শিখতে পারি না। এর সঙ্গে বুদ্ধিমত্তার কোনো কিন্তু সম্পর্ক নেই, তার শেখার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ঠিক আছে, তাই জন্য তার পড়ার প্রতি, পড়ার দিক থেকে অসুবিধা। তাহলে ডিসলেক্সিয়া মিন্স হচ্ছে তার পড়ার প্রতি অসুবিধা। এখানে তার এটা থেকে বলতে পারি না আমরা পড়ার অসুবিধা, এখান থেকে আমরা কখনোই বলতে পারি না যে তার বুদ্ধিমত্তা রিলেটেড কোনো সমস্যা রয়েছে, একদমই নয়। ওর কি হচ্ছে না, অক্ষর ভাষা পড়া লেখা শিখতে দেরি হচ্ছে, এটা একটা জন্মগত সমস্যা। ঠিক আছে, জন্মগত ত্রুটি। ভাষাটাকে মনে রাখতে, পড়তে লিখতে, তারপরে শিখতে, এগুলোতে দেরি হয়। তাহলে এটা হলো ডিসলেক্সিয়া। আর একটা হলো ডিসগ্রাফিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ডিসগ্রাফিয়া। এই যে ডিসগ্রাফিয়া কথাটার অর্থ, সেটা হলো যে আমরা এটাকে কি বলবো, যেটা হচ্ছে আমরা বলতে পারি এই যে কোনো কিছুকে, এটা একটা আমাদের একটা কি বলবো, একটা নিউরোলজিক্যাল একটা প্রবলেম এই ডিসগ্রাফিয়াটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ধরো তুমি কোনো কিছু ধরো একটা ক্লাসে লিখতে দিয়েছে, লাইনে একটা লাইনে লিখতে দিয়েছে, ধরো এরকম দুটো কেটে দিয়েছে লাইন, সাপোজ একটা শিশুকে। ঠিক আছে, ধরো এই যে আমি লিখছি ধরো লিখতে দিয়েছে, পরপর লিখছে, কিন্তু ও কি করছে, হঠাৎ করে এই লাইনটাকে ছেড়ে এই লাইনে চলে এলো। এই যে লাইন থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, একই সরল রেখায় ওর লিখতে অসুবিধা হচ্ছে। লেখার ক্ষেত্রে ওর একটা মানে নিয়ন্ত্রণ আছে। ঠিক আছে, বা অনেকে দেখবে ঠিক জায়গায় লিখছে না, উল্টো করে লিখছে। ঠিক আছে, সেই জায়গাগুলো হচ্ছে তোমার ডিসগ্রাফিয়া।
তাহলে এগুলো হচ্ছে তোমার ডিসগ্রাফিয়া, কোনো কিছু সঠিকভাবে ড্রয়িং করতে পারছে না, লিখতে পারছে না, কোনো কিছুকে চিনতে পারছে না, সেগুলো হলো ডিসগ্রাফিয়া। কিন্তু এখানে কি বলেছে, সে পড়ার সময় তার বিরতি নাও। ঠিক আছে, তাহলে চারটে আমি বোঝালাম, এবার তোমরা আমাকে বলো এক্ষেত্রে উত্তর কি হবে। আমি চারটেরই কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি, দেখি তোমরা কি ধরনের কনসেপ্ট নিয়েছো, তোমাদের কি মনে হচ্ছে এক্ষেত্রে কি হবে। এক্ষেত্রে উত্তর হবে সি, ডিসলেক্সিয়া। পড়ার ক্ষেত্রে অক্ষমতা বা পড়ার ক্ষেত্রে অসুবিধা, সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। ঠিক আছে। নাম্বার 4, বাড়ির কাজের রেফারেন্সে নিচের কোন বিবৃতিটি সত্য? এটি প্রয়োজনীয়, এটি পিতামাতাকে জড়িত করার একটি মাধ্যম, এটি শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী হতে হবে, এটি শুধুমাত্র ক্লাস কাজের জন্য একটি ব্যায়াম। বলো। আচ্ছা, এটার উত্তর হবে যে এটি শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী হতে হবে, কারণ আসলে বাড়িতে যে কাজটি দেওয়া হয় সেটা মূলত শিক্ষার্থীদের করাটাই কিন্তু উচিত। ঠিক আছে, তাই জন্য তারা যাতে করতে পারে তার উপর বেস করে বা তার উপর নির্ভর করেই কিন্তু আমাদেরকে কি করতে হয়, যে রেফারেন্সটা দেওয়া উচিত বা সেই বাড়ির কাজটা দেওয়া উচিত শিক্ষার্থীদের সামর্থ্যের উপর নির্ভর করে। তাহলে 4 আনসার হচ্ছে সি। 4 আনসার হলো সি। নেক্সট, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষাবাদ কি? এটা কিন্তু এক্ষুনি তোমাদের আমি করিয়েছি। কেবল মাতৃভাষা শেখা, বহুভাষাবাদ মানে আমি কি বললাম, যে যেখানে যে ক্লাসরুমে 2-এর অধিক ভাষা শেখানো হয়। কেবল মাতৃভাষা শেখা, সেটা তো 1 নম্বর ভাষা। মাতৃভাষার মাধ্যমে শেখা, সেটাও হবে না। প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরো ভাষা যুক্ত করা, এটা সি। আর লাস্টেরটা অনেক ভাষা এবং বিদেশি ভাষার সমূহ মাতৃভাষা রূপে শেখা, না। বহুভাষিক মানে প্রথমে আগে মাতৃভাষা, তারপর আমরা আমাদের যেটা কাজের ভাষা ইংরাজি শিখি, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে আদার্স ল্যাঙ্গুয়েজ। তার মানে মাতৃভাষা শিখছি এবং তারপর অন্যান্য ভাষাকে সংযুক্ত করছি। 5C হলো আনসার, 5C হচ্ছে আনসার। ওকে, তাহলে আজ তোমাদেরকে আমি ডিসকাস করে দিলাম সিলেবাসটা। মন দিয়ে পড়তে থাকো, এই চ্যাপ্টারগুলোকে ফলো করো। আর যারা মনে করছো যে চ্যাপ্টার ওয়াইজ চাই, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে রাখো, আর প্লিজ একটু ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, একটু মন দাও পড়াশোনায় সকলে। সিটেট, সিডিপি, ইংলিশ, ইভিএস, বাংলা, ম্যাথস, এই যে সিটেটের যে সমস্ত যে 5টা যে টপিক রয়েছে, ইনক্লুডিং ইভিএস এর একটা এক্সট্রা নোটস, যেটা হচ্ছে অলমোস্ট টোটাল 6টা নোটস তোমরা পাচ্ছ অনলি ₹195, যেখানে 10 ইয়ার্স এর সমস্ত কোয়েশ্চেন আনসার দেওয়া আছে সলভ করে। চলো, যারা এখনো পর্যন্ত পারচেস করোনি তারা নিতে চাইছো নিতে পারো 8348817027 এই নাম্বারে, অথবা তোমরা ইউপিআই স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলো না। চলো, আগের দিনে তোমাদের এটা হোমওয়ার্ক ছিল, যেখানে আমি বলছিলাম যে ভাষা শিক্ষার ক্লাসে সাহিত্য পাঠ আমাদের কি করে, কোনো সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় না, মান্যতাপ্রাপ্ত বৈচিত্র্য পরিধির সঙ্গে পরিচয় ঘটায়, বিভিন্ন বৈচিত্র্য যেটা মান্যতা পায়, এটাও হবে না। ভাষার পুরাতন শৈলী মানে পুরাতন ধরন, সেটা কখনোই চলতে পারে না, কারণ আমাদের পেডাগজিতে বলাই আছে ভাষার আধুনিকতম রূপ মনস্তত্ত্বর মাধ্যমে আমাদের পেডাগজি শেখাতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে দুরহ শব্দ ভান্ডারের সঙ্গে পরিচয় ঘটায়। এটাই হবে উত্তর, যে ভাষা শিক্ষার ক্লাস আমাদের দুরহ শব্দের সঙ্গে আমরা আমাদের যেটা পরিচিত নয়, যেটা আমাদের কাছে বিমূর্ত, ঠিক আছে, সেই বিমূর্ত শব্দের সঙ্গে আমাদেরকে কিন্তু পরিচয় ঘটায়। ঠিক আছে, যেটা আমাদের কাছে মূর্ত নয়, যেটা আমরা জানি না। তাহলে এক্ষেত্রে আনসার হবে ডি। আজ তাহলে এই পর্যন্ত থাকলো, কাল আবার দেখা হবে নতুন একটা ক্লাসে। সকলে ভালো থাকো, ক্লাস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দিও। পরবর্তী ক্লাস দেখতে থাকো। গুড নাইট।